প্রচন্ড ভালো নিয়োগ দিয়েছিল দুটি নিয়োগে। একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নিয়োগ, আরেকটি হচ্ছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আমাদের বন্ধুবর অত্যন্ত বলিষ্ঠ আইনজীবী, সিনিয়র আইনজীবী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। তাদের সঙ্গে তাদের কাছে অনেক ধরনের লোকই আসে, আর আমরা তো একটা পর্যায়ে সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করছি বহু বছর ধরে। তা আমি আওয়ামী লীগের একদম নিম্ন পর্যায়ের কোনো বুদ্ধিজীবীর, কোনো কর্মীর, কোনো নেতার অনুশোচনা দেখি না। আপনি একটা ইনকাম করার ব্যবস্থা রেখেছেন, একটু সবজি ট্রাকে একটু ওজন বেড়ে গেলেই 3 গুণ দিতে হচ্ছে। আপনি তো বাণিজ্য উপদেষ্টা নিতে হবে আপনার একদম স্রেফ, যিনি বাণিজ্য খাতে অভিজ্ঞ, আবার প্রশাসনিক। যখন শেখ হাসিনা রয়ের ইনস্ট্রাকশন যে কাশ্মীরের মতো ব্ল্যাক আউট করে দিল মিডিয়া, আপনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, সাইফুল সাগর করেছিল। আমার বাসায় তখন এত আতঙ্ক যে আমার ছেলে মেয়ে পারলে মানে আমার পা ধরে যাবো, এই 2 দিন তুমি করো না। বা মানুষের স্বপ্ন পূরণে যে হতাশা, তার আগে সাফল্য যে একেবারে নেই সেটি বলল সঠিক হবে না। প্রথমেই একটা সবাই কথা বলতে পারছে না, আমি বলছি প্রথমেই একটা বড় সাফল্য যে এই প্রথমবার বাংলাদেশের কোন সরকার মানে কদ্দূর করতে পারবে সেটা তো সময় বলবে, কিন্তু এই প্রথমবার বাংলাদেশের সরকার স্বীকার করলো যে এলিফ্যান্ট ইজ ইন দ্য রুম, অর্থাৎ বিচার বিভাগ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সুতরাং বিচার বিভাগ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা তো শেখ হাসিনা জাদুঘরে তুলে দিয়ে গেছে, সেখান থেকে মানুষের কাছে আনার জন্য নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, প্রশাসন, সেদিন বোধহয় শিক্ষা সংস্কার কমিশন একটা করেছে। এটি একটি সাফল্যের দিক, মানুষের আশা আকাঙ্ক্ষার একটা অন্তত যাত্রা শুরু করেছে। আরেকটা তো ধরেন আপনার এই অনলাইন মিডিয়ায় তো মালেক ভাই, স্নিগ্ধাপা থেকে আমরা কম বেশি সবাই বলেইছি, কিন্তু বাংলাদেশের মিডিয়া, প্রধান মিডিয়া, বাংলাদেশের সো কল্ড মেইন স্ট্রিম মিডিয়া, সেইখানে আমি ইদানিং দেখি আমাকেও ডাকে, স্নিগ্ধারি যে ওনাকে আমি কয়েকটাতে দেখেছি, কিন্তু সেইখানে হঠাৎ করে সব ভালো মানুষ হয়ে গেল কেমন করে। আমি ভিতরে খবর নেওয়ার চেষ্টা করেছি, এইখানে রাজনৈতিক সমঝোতা হয়েছে, রাজনৈতিক সমঝোতা না, আর্থিক সমঝোতা হয়েছে। ঠিক আছে, তোমরা চালাও, তোমাদের আপাতত ধরবো না। আবার এও শুনছি অনেকগুলো মিডিয়ার এডিটররা যারা ভারতে আছে, ত্রিপুরায় আছে, কলকাতায় আছে, ওখান থেকে তারা চালাচ্ছে। একটা নাম তো বলতেই পারি আমি, ইকবাল সোবান চৌধুরী, যে এত বড় মোনাফেক, সাগরুনির আন্দোলনকে বিক্রি করে সে শেখ হাসিনার সময় তথ্য উপদেষ্টা হয়েছিল মন্ত্রী মর্যাদা। সেই ইকবাল সোবান চৌধুরীকে আমরা দেখলাম অ্যাটকোর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো এই কয়েকদিন আগে বিনা ভোটে, এবং সেখানে আমাদের গণতান্ত্রিক অনেক দলের সাংবাদিক নেতৃবৃন্দ ছিল। এই আপোষগুলো আপনি যখন করবেন তখনই আপনি বুঝবেন যে আমরা বিপদের মধ্যে আছি। আরেকটা তো প্রচন্ড ভালো নিয়োগ দিয়েছিল দুটি নিয়োগে। একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নিয়োগ, আরেকটি হচ্ছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আমাদের বন্ধুবর অত্যন্ত বলিষ্ঠ আইনজীবী, সিনিয়র আইনজীবী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। এবং তারা দুইজনই তাদের কার্যক্রমে অত্যন্ত সাফল্যের পরিচয় এখন পর্যন্ত দিচ্ছেন, এবং আমরা বিশ্বাস করি ওনারা দেবেন, কারণ তারা অত্যন্ত কমিটেড। সেই হিসাবে আবার 23 জন বিচারপতি নিয়োগে আমরা সবাই ধাক্কা খেলাম। আরেকটা আমাকে স্বীকার করতেই হবে, যেভাবে শেখ হাসিনা পুলিশকে ছাত্রলীগ বা যুবলীগে পরিণত করেছিল, যার ফলে জনতার ক্ষোভের রোষানলে, জনতার বুকের ভেতরে 17 বছরের পুঞ্জীভূত বেদনা, যন্ত্রণা, ঘৃণা, আপনার সন্তান হারানোর কান্না, স্বামী হারানোর কান্না, ইলিয়াস আলী ভাইদের মতো জাতীয় নেতাদের গুম হওয়ার বেদনা, বেগম জিয়াকে অন্যায়ভাবে জেলে রাখার যন্ত্রণা, জনাব তারেক রহমানকে দেশে আসতে না দেওয়া, শত শত নাগরিকদের কণ্ঠরুদ্ধ করা, যার ফলে পুলিশ যে 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 বিক্ষোভ, যে জনরোষটা শেখ হাসিনার ফ্যামিলি, শেখ হাসিনা ভোগ করত, তো সেটা তো শেখ হাসিনা 1 তারিখ থেকে বুঝে গেছে, এখন তো সব প্রমাণ হয়ে যাচ্ছে। 1 তারিখ থেকে সে তার সমস্ত পরিবারের সদস্যদের বাইরে পাঠিয়ে দিয়েছে,
নিজে আর নিজের বোন থেকেছে যে যদি পোড়ামাটি করতে পারি, টিকতে পারি, তাহলে তোমরা আবার ফিরে এসে লুট করো, আর যদি টিকতে না পারি আমার দেশ, আমি যাদের গোলাম অর্থাৎ আমার প্রভু ভারত তো রেডি আছে আমাদের দুই বোনকে নিয়ে যাবে। গত কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে আমাদের বাংলাদেশের প্রথম সফল প্রধানমন্ত্রী, যিনি মুক্তিযুদ্ধের অন্যতম কিংবদন্তি নেতা তাজউদ্দিন আহমেদের জ্যৈষ্ঠ কন্যা শারমিন আহমেদ বলেছে যে ঠিক 25শে মার্চে যেরকম শেখ মুজিবুর রহমান তাজউদ্দিনকে কোনো ইনস্ট্রাকশন দেয়নি, তাজউদ্দিন চিৎকার করেছে, ঝগড়াঝাটি করেছে যে সব করে আসার পর আপনি আজকে কেন এভাবে ব্যাক আউট করছেন। উনি গ্রেপ্তারের জন্য রেডি ছিলেন বা স্বেচ্ছা গ্রেপ্তার, যে তারপরে তো যুদ্ধ ইতিহাসে গেলাম না। তা আপনি এই সুযোগে আমার বলার কোনো প্রয়োজন নেই, আমি একজন সাধারণ নাগরিক, কিন্তু যারা এখনো আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের মধ্যে আমি কোনো অনুশোচনা দেখিনি। মালিক ভাই দেখেছেন কিনা জানি না, স্নিগ্ধা রিজওয়ানা দেখেছেন কিনা। ধরেন আমরা আইন প্রফেশনের কারণে আমাদের ল প্রফেশনটি এরকম যে সব ধরনের মানুষের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়। ইভেন যারা কট্টর বিএনপি পন্থী আইনজীবী তাদের সঙ্গে, তাদের কাছে অনেক ধরনের লোকই আসে। আর আমরা তো একটা পর্যায়ে সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করছি বহু বছর ধরে। তা আমি আওয়ামী লীগের একদম নিম্ন পর্যায়ের কোনো বুদ্ধিজীবীর, কোনো কর্মীর, কোনো নেতার অনুশোচনা দেখি না যে তাদের নেত্রী যেভাবে তার বোনকে নিয়ে পালিয়ে গেল কাউকে না বলে। তো এখন যাই সেটা আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগ বুঝুক, কিন্তু জনগণ এই সরকারের কাছ থেকে আরেকটা যেটা বড় জিনিস চেয়েছিল, আমি যে কথা শেষ করছি, সেইখানে পুলিশকে মাঠে নামানো কিন্তু খুব দুরূহ কাজ। তো আমি বলবো সেদিক দিয়ে তারা চেষ্টা করেছে। সেদিন বোধহয় সমকাল না প্রথম আলোয় দেখলাম সব মিলে বোধহয় কয়েক হাজার পুলিশ কর্মকর্তা সিপাহী বদলি করেছে, যেটা আরো জরুরি, আরো বাকিদের বদলি করা। তো এখন এই এই সুযোগে পুলিশ সংস্কারগুলোরও কাজ শুরু করা দরকার। তবে আপনি যদি বলেন যে এই সরকারের 100 দিনে সবচাইতে আমরা হতাশ হয়েছি কোনটায়, সেটা হচ্ছে ফ্যাসিবাদের পুরোধা ব্যক্তিত্বদের, ফ্যাসিবাদীদের সর্বপর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব, সাংস্কৃতিক, শিক্ষা, ইভেন আইন অঙ্গনে, প্রশাসনে, পুলিশে, সেনাবাহিনীতে গ্রেপ্তার করা, তাদেরকে আইনের আওতায় আনা। এইটা আমি বলছি না যে কালকেই তাদের বিচার শেষ করতে হবে, কিন্তু আইনের আওতায় আনা, এইটা তারা খুবই উদাসীনতার পরিচয় দিয়েছে। আপনি মিউট হয়ে গেছেন। আদালতের ক্ষেত্রে আপনি বলছেন যে নিয়োগগুলা ভালো হয়েছে, কিন্তু তাহলে আমাদের এই বিচারের ক্ষেত্রে দেরি কেন, সেটা একটা আমি বলছি বিচারে তো একটা তো সত্যি যে এটাও সাধুবাদ তাছাড়া আরেকটা জিনিস যে প্রশাসন থেকে যে বা বিচারের ক্ষেত্রেও আছে যে যেই আওয়ামী লীগের দোসররা ছিল এখনো রয়ে গেছে। না সেটা তো সেটা তো আমরা আন্দোলনই করছি। ইতিমধ্যে 12 জন বিচারপতি হাইকোর্ট বিভাগের ছুটিতে গেছে। আপিল বিভাগের 7 জনের মধ্যে 6 জন জনদাবির মুখে পদত্যাগ করেছে। কিন্তু এইখানেও তো আমরা আমাদের একটা বড় আইনজীবী সংগঠন বিএনপি পন্থী তাদের মধ্যে একটু আপোষকামিতা দেখলাম। আমরা যখন অন্যান্য আইনজীবীরা, সংগঠনরা হাইকোর্ট বিভাগের দলবাজ দুর্নীতিবাজদের পদত্যাগ চাইলাম, তখন তো আমাদের বিএনপি পন্থী আইনজীবী বন্ধুরা তারা সেই দাবি তো তীব্র করলো না। পরে অবশ্য আমি কৃতজ্ঞ, বিএনপির মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব 30 জন বিচারপতির পদত্যাগ চেয়েছেন, আমরাও 30 জনের চেয়েছি। তো হ্যাঁ আমি বলছি কাজে এখানে আমাদের রাজনৈতিক নেতৃত্বরও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরো সতর্ক এবং আরো গতিশীল হওয়া দরকার। এখন এই সরকারের আরেকটি ছবি নামানোয় যতটা আগ্রহ, তার চাইতে বেশি আগ্রহ হওয়া দরকার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের জন্য মিনিমাম। আচ্ছা আমাকে একটা কথা আপনি বলেন, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, ইন্ডিয়াতে বহু লোক আছে, বাকিরা গর্তের মধ্যে আছে, তাহলে বিভিন্ন পত্রিকায় যে আসছে যে মুখ বদলেছে, ব্যক্তি বদলেছে, চাঁদাবাজি চলছে, এই চাঁদাবাজদের গ্রেপ্তার করেন। এটার জন্য তো রকেট সায়েন্টিস্ট হতে হয় না। এবং আমি বিশ্বাস করি সেই চাঁদাবাজের মধ্যে যদি আমাদের গণতন্ত্রে বিশ্বাসী কোন রাজনৈতিক দলের নেতা কর্মীও থাকে, কোন রাজনৈতিক দল তাদের মুক্তির জন্য দাবি জানাবে না, এটা তো নিশ্চিত। জানাচ্ছে না তো, তারা তো ব্যবস্থা নিচ্ছে। তাহলে আরেকটা আছে ইমিডিয়েট, এই যে বিভিন্ন ব্রিজে আপনি ওয়েট মেশিন চালু রেখে ঠিকাদারদের, লুম্পেনদের আপনি একটা ইনকাম করার ব্যবস্থা রেখেছেন। একটু সবজি
ট্রাকে একটু ওজন বেড়ে গেলেই 3 গুণ দিতে হচ্ছে। আপনি তো বাণিজ্য উপদেষ্টা নিতে হবে আপনার একদম স্রেফ, যিনি বাণিজ্য খাতে অভিজ্ঞ, আবার প্রশাসনিক। এই জন্যই সব কথার শেষ কথা হচ্ছে, এই সরকারকে যদি, আমি শেষ করছি, এই সরকারকে যদি সাফল্যে যেতে হয় তাহলে বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ, হেফাজত, খেলাফত, অন্যান্য বামপন্থী দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, ও বাইদা বাই এই সরকারের আরেকটা ছোট রোগ হয়েছে, এটার এখন ট্রিটমেন্ট কিভাবে দেওয়া যায় আমাদের চিন্তা করতে হবে। যে কেউ কেউ কোনো উপদেষ্টা মনে করে সমস্ত জ্ঞান শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ, এর বাইরে আর কোনো বিশ্ববিদ্যালয় নাই, এর বাইরে কোনো আন্দোলনও নাই, এর বাইরে কোনো যোগ্য লোক নাই। বিভিন্ন সংস্কার কমিশনও দেখলাম শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এইবারকার বিচারপতি নিয়োগে হাইকোর্টে 13 জন ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, অন্যান্য বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা। এবারের আন্দোলনটা হয়েছে কি, রিলে রেস। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দিয়ে ছাত্রলীগ, হেলমেট লীগ গুন্ডামি শুরু করলো, বিশ্ববিদ্যালয় বন্ধ করলো, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমার ছেলেমেয়েরা নেতৃত্ব নিল। সেইখানেও যখন হামলা করলো, মাদ্রাসার ছাত্ররা নিল। আমাদের এবারকার রাজনৈতিক নেতৃত্বের গত 17 বছর যে আন্দোলনের পাটাতন তৈরি করেছে, বিশেষ করে বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ সহ, কারো বেশি অবদান, কারো দল হিসাবে যা ক্ষমতা সেই অনুযায়ী অবদান, এবং এই যে আপনি সহ আরো কয়েকজন মিডিয়া, খুবই অল্প সংখ্যক বিকল্প মিডিয়া, যারা রাত জেগে, আপনি একটা কথা মনে রাখবেন হাসিনা আক্তার, যুদ্ধ কিন্তু পিস্তল দিয়ে শুরু হয় না, বিপ্লবও পিস্তল দিয়ে শুরু হয় না, শুরু হয় মস্তিষ্কে। আপনারা হচ্ছেন ঘুমপাড়ানিয়া মাসি পিসির মতো রাত জেগে জাগিয়ে রেখেছেন। আমার মনে আছে আপনি এবং আরো যে একটা দুইটা জনপ্রিয় মিডিয়া আছে, যখন শেখ হাসিনা রয়ের ইনস্ট্রাকশন যে কাশ্মীরের মতো ব্ল্যাকআউট করে দিল মিডিয়া, আপনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, সাইফুর সাগর করেছিল। আমার বাসায় তখন এত আতঙ্ক যে আমার ছেলে মেয়ে পারলে মানে আমার পা ধরে যাবো, এই 2 দিন তুমি করো না। মিথ্যা কথার কিছু নেই, আপনি অনেক রাজনৈতিক দল আপনি বলেছিলেন যে আমাকে আমরা মিথ্যা কথা না, কারণ মিথ্যা বলায় কোনো কৃতিত্ব নাই। আমরা দূরে সরেছিলাম, কারণ ব্লক রেইড করছে, এবং নুরুল হক নূরকে যেভাবে মেরেছে গোয়েন্দারা, এই আপনার ওর নাম কি, এই গণ অধিকার পরিষদ, হারুনের ভাতের হোটেলে, বিএনপির অন্যতম, এর আগে তো ধরেছে 25,000। এই কোটা বিরোধী আন্দোলনে আমার এক আইনজীবী বন্ধু আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের একই ফ্ল্যাটে থাকেন, বলে যে মামুন মনে হচ্ছে যেন 100 লোককে অ্যারেস্ট করতে এসছে। একা আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আমি তো বলি ইন্টেলেকচুয়ালিটি, অনেস্টি এবং পলিটিক্যাল কমিটমেন্টের মিশ্রণে অন্যতম সেরা একজন নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তো সেই নেতাকে গ্রেপ্তারের জন্য তারা যুদ্ধ ঘোষণা করলো। তো সেইখান থেকে এই সরকারের কাছে এখন প্রত্যাশা কি, আমি শেষ করছি, আমি 1 মিনিটে সময় নিচ্ছি। আপনি শেখ হাসিনার, শেখ মুজিবের, আপনি শেখ পরিবারের, আপনি যত ছবি নামান, আপনি যদি তাদের বৈশিষ্ট্যগুলোকে সমূলে ধ্বংস না করেন, তো ছবি নামিয়ে তো লাভ হবে না। শেখ হাসিনা বা ফ্যাসিবাদের বৈশিষ্ট্য কি, মোটা দাগে কাল্ট ফিগার তৈরি করা, লার্জার দ্যান লাইফ, অর্থাৎ শেখ মুজিবই সব, তারপরে আমি শেখ হাসিনা, ব্যক্তি পূজা, তারপরে হচ্ছে আমার পরিবারতন্ত্র, শেখ পরিবার, তারপরে বিভিন্ন জেলায় জেলায় আওয়ামী লীগের 2-1 নেতার পরিবার, তারপরে কি রাষ্ট্র সম্পদ লুণ্ঠন, তারপরে কি বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সংসদ, মিডিয়া, ইভেন সমস্ত বুদ্ধিজীবী সব আমার সুরে সুরে গান গাইবা, আমাকে প্রশংসা, আর হচ্ছে ভিন্ন মতকে নিঃশেষ করে দাও। তো এবং এই জন্য আমি মনে করি এই সরকারের উচিত হবে এই নভেম্বরের মধ্যেই, যেটা আমার অগ্রজ বিএনপির যুক্তরাজ্য শাখার সুযোগ্য সভাপতি, অত্যন্ত সাহসী মানুষ মোহাম্মদ মালেক ভাই বলেছে, যে আমরা তো এগুলো গল্প শুনলাম, কানাডায় বেগম বাড়ি, সুইস ব্যাংকে টাকা, এবং আমরা জানি এগুলো ফ্যাক্ট, অর্থ পাচার। একটা কমিশন ইমিডিয়েট করা দরকার। হ্যাঁ, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, এটার একটা কমিশন, এর বিচার হতে সময় লাগে আমরা জানি, অন্যান্য নির্বাচিত সরকার করবে, কিন্তু আপনাদের তো উচিত ছিল প্রথম 1 মাসের মধ্যেই এই কমিটিটা, এই তদন্ত কমিশনটা করে রিয়েল ফিগারগুলো চিহ্নিত করা,
প্রয়োজনে আমাদের অর্থ এক্সপার্টরা আছে, এই যে মালিক ভাইদের সহজ জানেবে, প্রবাসে যারা এগুলো নিয়ে কাজ করেছে আমাদের প্রবাসীরা, তাদেরকে যুক্ত করে সারা বিশ্বে শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট দোসররা কত সম্পদ পাচার করেছে সেটার হিসাবে অসংখ্য ধন্যবাদ মামুন ভাই, আমি শুনবো করতে হবে।